হ্যালো ফ্রেন্ডস, বই কবিতা গল্প চর্চায় চ্যানেলে সবাইকে স্বাগত। আজ যে ছোট গল্পটা পড়ব তার নাম ছুরিটা। লিখেছেন বনফুল। হাওড়া স্টেশনের সামনে রোজ দাঁড়িয়ে থাকে ছুরিটা। একমাথা রুক্ষ চুল, চোখের কোণে পিঁচুটি, পরনের শাড়িটা ছেঁড়া ময়লা, গায়ে জামা নেই। যৌবনও শেষ হয়ে গেছে। যেটুকু আছে তার জন্যেই তার পিছনে এখনও অনেক লোক, হ্যাংলার মতো ঘুরে ছড়াগুলো। দুই একটা বুড়ো, যারা ধনী, যারা মোটরে চড়ে যাওয়া আসা করে, তারা ওর দিকে ফিরে চায় না। মাঝে মাঝে কেউ ভিক্ষে দেয়, আর তার খদ্দের গরিব কুলিরা, পকেটখালি ছোঁড়ারা, দুই একটা ডেলি প্যাসেঞ্জার কেরানি। কুলিদের কৃপায় সে গুডশেডের এক ধারে শুয়ে থাকে রাত্রিরে, আর ভোর থেকে উঠে সে হাওড়া স্টেশনে ট্রেন এলেই ছুটে যায় প্ল্যাটফর্মের গেটের পাশে। গেট দিয়ে পিলপিল করে কত লোক বেরোয়, তাদের মুখের দিকে চেয়ে চেয়ে দেখে। স্টেশনের টিকিট কালেক্টর বাবুরা চেনেন তাকে, তাঁরাই তার নামকরণ করেছেন ছুরিটা। ছুরিটাকে অনুগ্রহ করেন তাঁরা। কেউ কেউ হাসি মশকরাও করেন। তার ছেলে মেয়ে নেই, নিরোধের যুগে ছেলে মেয়ে হয় না। সে তার ভাঙা যৌবনকে জোড়াতালি লাগিয়ে ফেরি করে বেড়ায় খালি। কোনো শিশুর স্পর্শ পাওয়ার যোগ্যতা নেই তার। অর্থনীতির কড়া আইনে সে মাতৃত্ব থেকে বঞ্চিত। তার স্নেহ কিন্তু আঁকড়ে ধরেছে সোনাকে। সোনা একটা লোম ওঠা খোড়া কুকুরের বাচ্চা। মোটরের ধাক্কায় তার একটা পা জখম হয়েছিল। ছুরিটা আশ্রয় দিয়েছিল তাকে। গুডশেডের এক ধারে যেখানে সে শোয় সেখানে সোনাও থাকে। রামলগিন কুলি একটা ছেঁড়া কাঁথা দিয়েছে তাকে। মাসুদান দিয়েছে একটা বালিশ। খলা দিয়েছে ছেঁড়া চাদর একটা। শিবলাল দিয়েছিল ছোট একটি হাত আয়না আর সস্তা একটা চিরুনি। এ দুটো জিনিস সে ব্যবহার করে না বড় একটা। নিজের মুখ দেখতে ইচ্ছে হয় না। চুল আঁচড়েই বা কী করবে, এমনিতেই তো লোক জোটে। তার থালা বাটি কিছু নেই, আছে একটা টিনের বড় কৌটো শুধু। সে রান্না করে না, যেদিন যেমন পয়সা জোটে দোকান থেকে কিনে খায়। সোনাকেও খাওয়ায় সে। সোনাই তার জীবনের প্রধান অবলম্বন, আর প্রধান কাজ হচ্ছে প্রত্যেক ট্রেনের প্যাসেঞ্জার দেখা। গেটের পাশে সে রোজ চুপটি করে দাঁড়িয়ে থাকে। গুডশেডের একটা পাশ দুপুরের সময় নির্জন হয়ে যায়, একটু ছায়াও পড়ে। সেই ছায়াতেই মাটির ওপর শুয়ে থাকে ছুরিটা। গুডশেডের ভিতর ভয়ঙ্কর গরম। শুয়ে অনেক সময় ঘুমোয়। মুখে চোখের কোণে মাছি বসে বলে মুখটা ঢেকে শোয়। যখন ঘুমোয় না তখন দিবা স্বপ্ন দেখে। তার সমস্ত অতীতটা মাঝে মাঝে ভেসে ওঠে তার মানসপটে। মনে হয় তার নাম যে অপ্সরী ছিল, এ কথা কি কেউ বিশ্বাস করবে আজকাল? স্কুলে কিন্তু তার ওই নামই লেখা আছে এখনও। সে স্কুলে ভালো মেয়ে ছিল, ক্লাস 7 পর্যন্ত পড়েছিল। তারপর হঠাৎ একদিন হেডমিস্ট্রেস তার নামটা কেটে দিলেন। বললেন, তুমি বাড়ি যাও, এ স্কুলে তোমাকে পড়তে হবে না। সে বাড়ি চলে গেল। মাকে জিজ্ঞাসা করল কেন তাকে স্কুল থেকে তাড়িয়ে দিল। মা উত্তর দিল না। খানিকক্ষণ চুপ করে থেকে বললে, কি হবে স্কুলে পড়ে? তোমার পড়ার খরচ আমি টানতে পারবো না, আর পড়েই বা হবে কি? শেষকালে গতর বেচেই তো খেতে হবে। তার বাবার কথা মনে পড়ে তখন। তার বাবা একদিন দিল্লি চলে গেল, বলে গেল সেখানে নাকি ভালো একটা কাজ পেয়েছে, দিন কতক পরে ফিরে এসে সবাইকে নিয়ে যাবে। কিন্তু বাবা আর ফেরেনি। মাকে চিঠি লিখেছিল একটা, 50টা টাকাও পাঠিয়েছিল মানি অর্ডার করে। মা সে টাকা ফেরত দিয়েছিল। তার মা ঝিগিরি করে বেড়াতো, অনেক দিন রাত্রে ফিরত না। কোনো কোনো দিন মদ খেয়ে ফিরত মাতাল হয়ে। ক্রমে ক্রমে সব বুঝতে পারল সে। বুঝতে পারল মা বেশ্যাবৃত্তি করে। পাড়ার একজন প্রৌঢ় ভদ্রলোক একদিন তাকে ডেকে বললেন, তোর বাবা তোর মাকে বিয়ে করেনি, রাখনি রেখেছিল। দিল্লিতে তার বউ ছেলে সব আছে, সে এখন মস্ত লোক। তুই যদি আমার বাড়িতে কাজ করিস তোকে মাসে 100 টাকা করে দেব। আমার বউ মরে গেছে, আমার ঘরে একেশ্বরী হয়ে থাক তুই, তোর কোনো অভাব রাখব না। সে তখন প্রত্যাখ্যান করেছিল বটে, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে ঠিক রাখতে পারেনি। পারা যায় না, একদিকে অভাব আর একদিকে প্রলোভন। না, নিজেকে ঠিক রাখতে পারেনি সে। তারপর
তারপর সব কেমন যেন আবছা হয়ে যায়। মনে পড়ে একটি পশুত্বের হুল্লোড়ের মধ্যে দিনগুলো কেটে গেছে খালি। মাঝে মাঝে ভালো যে লাগেনি তা নয়, কিন্তু সব সময় ভালো লাগতো না। ভালো না লাগলেও ভালো লাগার ভান করতে হতো। তার কাছে একজন কবি আসতেন, মদ খেয়ে বড় বড় কবিতা আওড়াতেন। কি জঘন্য পশু ছিল লোকটা। একটা কুটেও আসতো তার কাছে, বড় লোক কিন্তু কুটে। অনেক টাকা দিত, মদ খেয়ে হাউ হাউ করে কাঁদত। কত রকম লোকই যে আসতো। কিন্তু একদিন ও পাড়া ছাড়তে হলো। তার মাকে কে খুন করে গেল একদিন। সে বাড়িতে ছিল না, এক বাবুর বাগান বাড়িতে গিয়েছিল। সকালে ফিরে এসে দেখে তার মায়ের গলা কাটা, বুকের মাঝখানেও ছুরি বসানো। সেদিনই পালিয়ে যায় সে সেখান থেকে। পালিয়েও নিস্তার পায়নি। পুলিশের কবলে অনেক দুঃখ ভোগ করতে হয়েছিল। তার যা কিছু সম্বল ছিল ওই পুলিশের গর্ভেই গিয়েছে। কেউ তাকে বাঁচায়নি। সবাই তাকে লুট করবার চেষ্টা করেছে। সবাই মিলে তাকে চুষে চিবিয়ে ছিবড়ের মতো করে ফেলে দিয়েছে রাস্তায়। এখন তার দিকে কেউ ফিরেও তাকায় না। যারা তাকায় তারাও ছিবড়ে। দেশ, আমাদের দেশ নাকি অনেক ভালো, কিন্তু কই, সে তো কোনো প্রমাণ পায়নি। একটাও ভালো লোক দেখতে পায়নি সে। সত্যি কি ভালো লোক নেই তাহলে? সবাই কি লোলুপ পশু? গুড সেডিংয়ের বাসের জায়গাটা দুপুরবেলা শুয়ে শুয়ে মুখে ময়লা কাপড় চাপা দিয়ে এসব কথাই রোজ ভাবে ছুঁড়িটা। তার মনে কিন্তু একটা আশা এখনও আছে। তার মনে হয় তার বাবা একদিন ফিরে আসবে। কেন এ কথা মনে হয় তা সে জানে না, কিন্তু মনে হয় তার বাবা নিশ্চয়ই আসবে একদিন। তাই সে হাওড়া প্ল্যাটফর্মে ঘুরে বেড়ায়। ট্রেন এলেই গেটের সামনে দাঁড়ায়, প্রত্যেকটি প্যাসেঞ্জারকে নিরীক্ষণ করে দেখে। কিন্তু বাবার দেখা পায়নি আজও। বাবার ঠিকানাও জানে না, জানলে চিঠি লিখত। তবু সে আশা করে বাবা একদিন আসবেই। প্রতিটি ট্রেনের প্যাসেঞ্জারের ভিড়ের দিকে উন্মুখ হয়ে চেয়ে থাকে বাবা ওদের মধ্যে আছে কি না। না, নেই। রোজই হতাশ হতে হয় তাকে। যদিও দুপুরে শুয়েছিল সে মুখ ঢেকে, হঠাৎ একটা কাগজ উড়তে উড়তে এসে তার মুখের উপর পড়ল। ছাপা হ্যান্ডবিল একটা। কাগজটা পরেই উঠে পড়ল সে তরাক করে। কাগজে বড় বড় অক্ষরে তার বাবার নাম ছাপা। তিনি নাকি আগামীকাল এসে মহাজাতি সদনে একটা বক্তৃতা দেবেন। তার বাবা বক্তৃতা দেবেন? কিসের বক্তৃতা? পরের দিন সে সকালে উঠে দেখল স্টেশনে বেশ ভিড় হয়েছে, অনেকের হাতে মালা। টিকিট কালেক্টরকে জিজ্ঞাসা করে জানতে পারল হ্যান্ডবিলে যার নাম ছাপা তাকেই অভ্যর্থনা করার জন্য এসেছেন এরা। তার বাবাকে? কি আশ্চর্য! ট্রেন এলো। গেটের বাইরে উন্মুখ হয়ে দাঁড়িয়েছিল সে। দেখল অনেক লোকের সঙ্গে তার বাবাই তো আসছেন। গলায় ফুলের মালা, মাথার চুল পেকে গেছে, কিন্তু গালের জরুলটা তো ঠিক আছে। হ্যাঁ, তার বাবাই তো। বাবা বলে চিৎকার করে উঠল সে। সরো 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 এখান থেকে! একদল লোক এসে তাকে সরিয়ে দিল। তবু ভিড়ের পিছু পিছু গেল সে। দেখল তার বাবা প্রকাণ্ড একটা মোটরে চড়ে চলে গেল। তার দিকে ফিরেও চাইল না। তারপর দিন মহাজাতি সদনে গিয়েছিল সে। লোকে লোকারণ্য। দেখল তার বাবা গলায় মালা পরে বসে আছেন মঞ্চের ওপর। একজন এগিয়ে এসে বললেন, এর পরিচয় আপনারা সবাই জানেন। দেশের দুর্দিনে এর অমূল্য উপদেশ আমাদের পথ নির্দেশ করবে। বাবা বাবা বাবা! তারস্বরে চিৎকার করে সে মঞ্চের দিকে ছুটে গেল, কিন্তু পারল না। পুলিশের লোক টেনে বার করে দিল তাকে। পুলিশের ব্যাটনের আঘাতে অজ্ঞান হয়ে গেল সে। পরদিন কাগজে তার বাবার বক্তৃতা ছাপা হলো। তিনি বলেছেন, আমাদের সকলকে চরিত্রবান হতে হবে। চরিত্রই আমাদের মূলধন।